হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমরা নিউ চ্যাপ্টার একটা স্টার্ট করব। ওকে, সো তোমরা জয়েন হও আস্তে আস্তে। আমি তোমাদের আমাদের যারা আমাদের পেড কোর্সে রয়েছে তাদের কাছে ক্লাসটা যাচ্ছে। এটা প্রাইভেট ক্লাস এবং তোমরা অবশ্যই জানো সমস্ত বিষয়ে আমাদের। তা আরেকবার বলে রাখা যারা মানে বন্ধুদেরকে সাজেস্ট করতে চাও, সেক্ষেত্রে আমাদের টেকমেট এই চ্যানেলটা জয়েন করতে বলবে। টেলিগ্রাম চ্যানেলে এই সেম লোগোতেই টেলিগ্রাম চ্যানেলও রয়েছে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে বলবে অ্যান্ড ইফ দে ওয়ান্ট টু সাবস্ক্রাইব আওয়ার কোর্স দেন টেল দেম দ্যাট ইট ইজ নাও গোয়িং ফর 799 রুপিস। সেখানে যদি টিচার্স কোড ইউজ করা হয় তাহলে একটা -10% একটা ডিসকাউন্ট পাবে তারা, 10%-এর। কোনো রকম মানে ইনফরমেশন জানতে হলে আমাদের কোর্সের ব্যাপারে 9907318337 এই নাম্বারটায় একটা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল টেকমেট এবং টেলিগ্রাম চ্যানেল টেকমেটটা জয়েন করো ফর ফার্দার আপডেটস। ওকে, আর তোমাদের রেফারেন্সে যদি কোনো বন্ধু ভর্তি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরাও একটা 10%-এর ডিসকাউন্ট পাবে। এর ব্যাপারে বিস্তারিত জানতে হলেও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আর বন্ধুদের বলবে এটার অবশ্যই চ্যানেল জয়েন করতে এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে তারা যদি কোর্সটা অপ্ট করতে চায় সেক্ষেত্রে কোথায় কোন রেফারেন্স ইউজ করেছে সেটা জানালে তাদেরকে নিয়ে নেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর যেগুলো আমাদের পেড কোর্সের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে অ্যাড করে দেওয়া হবে, যেখানে ফার্দার ডিটেলস, ক্লাসেস, এক্সাম এইসবগুলো দেখানো হবে। ওকে, সো আমি ওয়েট করছি কিছুক্ষণ। তোমরা আস্তে আস্তে জয়েন করো। আমার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা বলো। ওকে, হ্যাঁ, ভয়েস একদম ক্লিয়ার। তো আজকে যেই টপিকটা স্টার্ট করব সেটা হচ্ছে কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি। সো বেশি টাইম ওয়েস্ট না করে স্টার্ট করি, কারণ এটা প্রাইভেট ক্লাস, খুব একটা অ্যাড করার এখানে কিছু নেই বলার মতো। তোমাদেরই কথাটা মেন। সো কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি। আচ্ছা, এক নাম্বার কথা সেটা হচ্ছে স্যার, আপনি ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ালেন, তারপরে তো কারেন্ট ইলেকট্রিসিটি ছিল, কেন পড়ালেন না? কেন অপটিক্স আর ওয়েভ শুরু করলেন? তার কারণ হচ্ছে তোমরা তখন এর ক্লাসে অলরেডি কারেন্ট আর ইলেকট্রিসিটির ব্যাপারে ইলেকট্রিসিটি কারেন্ট আর ইলেকট্রিসিটির ব্যাপারে অলরেডি তখন পড়ছো তোমরা। ওকে, তো ইউ গাইস হ্যাভ সাম আইডিয়া। তো আমি এলাবোরেট পড়াচ্ছি না তেমন বেশি, তবে যেটুকু দরকার আছে সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা এখানে হবে। এক নাম্বার ফার্স্টে কি, হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট? তো ইলেকট্রিক কারেন্ট ব্যাপারটা কি, এটা দিয়ে স্টার্ট করছি। তোমরা অবশ্যই জানো সমস্ত রকমের প্রিভিয়াস ব্যাপার, যে একটা চার্জ, একটা ইলেকট্রন বা যে কোনো রকমের একটা চার্জ, তাকে যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে কি হয়? দ্য চার্জ ইজ feels a force that is F equals to Q into E. ওকে, আবার ইলেকট্রিক ফিল্ডের সাথে একটা আমাদের ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্সের সম্পর্ক রয়েছে। ওকে, তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হলেও চার্জ তার মধ্যে মুভ করা শুরু করে। সুতরাং এই যে মুভমেন্ট অফ চার্জ, দিস মুভমেন্ট অফ চার্জ ইজ নোন অ্যাজ ইলেকট্রিক কারেন্ট। বাট নট অনলি মুভমেন্ট অফ চার্জ, অ্যাকচুয়ালি দ্য অ্যামাউন্ট অফ মুভমেন্ট অফ চার্জ উইথ রেসপেক্ট টু টাইম। মানে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে, এই একটা কন্ডাক্টর, তার মধ্যে দিয়ে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে কতগুলো ইলেকট্রিক ফিল্ড, কতগুলো ইলেকট্রিক চার্জ, the charge which carried the particles which carries charge, সেরকম চার্জগুলো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে টি সময় কতটা পাস হলো। সেক্ষেত্রে তোমরা হয়তো যারা ড্রিফট ভেলোসিটি পড়েছো কিনা আমি জানি না, ড্রিফট ভেলোসিটি রয়েছে ইলেকট্রনের। একটা কন্ডাক্টরের মধ্যে একটা ইলেকট্রন কিভাবে মুভ করে উইথ ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, খুব বেসিক থেকে যদি আমি বলি, ফার্স্ট হচ্ছে আমরা কি করি, প্রথম আমাদের চার্জ যদি, প্রথম দিনও আমি বলেছিলাম আগের ক্লাসে না একদম শুরুতে,
চার্জ যদি স্থির থাকে, রেস্টে থাকে, তাহলে আমরা কি পাই? ইলেকট্রোস্ট্যাটিক্স। আর চার্জ যদি মুভিং হয়, ওকে, তার মধ্যেও দুটো কেস, একটা উইথ ভেলোসিটি যদি মুভ করে সেখানে আমরা পাই কারেন্ট, আর আরেকটা উইদাউট নন বা ভ্যারিয়েবল ভেলোসিটি যদি লিখি, ভ্যারিয়েবল ভেলোসিটি, সেক্ষেত্রে আমরা কি পাই? সেক্ষেত্রে আমরা পাই ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট পাই সেই চার্জের মাধ্যমে। ওকে, সো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে মুভিং চার্জ উইথ দ্য ভেলোসিটি। ওকে, সেটাই হচ্ছে কারেন্ট। আরেকটু ব্যাপার, দু একটা এক্সট্রা ব্যাপার বলি, অ্যাজ দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস। সো একটা কন্ডাক্টরের মধ্যে কি হয়, খুব একটা ডিটেল অ্যানালিসিস বা কোয়ালিটেটিভ অ্যাপ্রোচে যাব না, জাস্ট ঘটনাটা বলছি। কোথাও এই একটা ইলেকট্রিক কারেন্টের মধ্যে, আমার এখানে পেনটা দেখাচ্ছে না কেন, এখানে একটা ইলেকট্রনস রয়েছে, ইলেকট্রন। ওকে, এইখানে আমি পোটেনশিয়াল ডিফারেন্ট ক্রিয়েট করেছি। কিছুই না, এইটা যে কন্ডাক্টর দেখালাম, এই যে সরু যে তারটা আঁকলাম লাল রঙের, এই যে তারটা, এই তারটাই জুম ইন করে দেখাচ্ছি এটা সিলিন্ড্রিক্যাল ওয়্যার। এই ইলেকট্রনটা এবার কি হবে? দিস ইলেকট্রন উইল ফিল আ ফোর্স অন হুইচ সাইড? এইখানে হায়ার পোটেনশিয়াল, এখানে লোয়ার পোটেনশিয়াল, মানে এখানে জিরো, এখানে ভি রয়েছে। তার মানে একটা ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, কোথা থেকে কোন দিকে ক্রিয়েট হচ্ছে? ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে এইভাবে কন্ডাক্টরের মধ্যে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। সো ইলেকট্রন একটা ইলেকট্রিক ফিল্ডে কি ফোর্স ফিল করবে? এফ ইকুয়ালস টু মাইনাস ই ইন্টু ক্যাপিটাল ই। সুতরাং যেই দিকে ইলেকট্রিক ফিল্ড রয়েছে তার অপোজিট বরাবর আমরা ইলেকট্রনটা ফিল করবে একটা ফোর্স, এবং তার ফলে ইলেকট্রন, এবার দেখো একটা ইলেকট্রন তো খালি নেই, ফ্রি ইলেকট্রন কন্ডাক্টরে কি আছে? অনেক অ্যাটমস রয়েছে, যেই অ্যাটমস গুলো থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, এগুলোকে বলা হয় কার্নেল পয়েন্ট, কার্নেলস। ইলেকট্রনটার মুভমেন্টটা হয় কিভাবে? ইলেকট্রন একটা ফোর্স ফিল করে এবং সে যেই দিকে ফাঁকা পায়, ধরো প্রথমে গেল এই, এই যে পথটুকু, এই পথটুকু ইলেকট্রন ট্রাভেল করে উইথ ভ্যারিয়েবল ভেলোসিটি। তার মানে যেহেতু ফোর্স আছে, তার অবভিয়াসলি এম ইন্টু ই, সরি এম ই, ইলেকট্রনের মাস ইন্টু অ্যাক্সিলারেশন মাইনাস ই ইন্টু ই, এরকম কিছু, বা মাইনাসটা বাদ দাও, ভেক্টর সাইন ইউজ। সো ইলেকট্রন ফিলস আ ফোর্স লাইক দিস, ইজন্ট ইট? তার মানে স্যার এটা তো অ্যাক্সিলারেট করছে, তার মানে তো এখানে ইলেকট্রোম্যাগনেটিজম পাওয়ার কথা। কেন কারেন্ট বলি? তার কারণ এটাই হচ্ছে, এই ইলেকট্রনটা যে কার্নেল পয়েন্টের কাছে গেল এবং সেখানে একবার কলিশন হলো, কলিশন হওয়ার পর কি হলো? তার ভেলোসিটি কমে গেল। কিন্তু যেই কমে যাওয়ার পর আস্তে 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 এগোচ্ছে, তখন আবার ইলেকট্রিক ফিল্ডের ফলে আবার সে একটা ফোর্স অনুভব করছে এবং তার কি বাড়ছে? তার ভেলোসিটি বাড়ছে, কেননা অ্যাক্সিলারেট হচ্ছে। আবার ধাক্কা খেলো, আবার ধাক্কা খেলো, এইভাবে ধাক্কা খেতে খেতে বেশ, ইলেকট্রন তো খুব স্পিডে যাতায়াত করে, ধাক্কা খেয়ে এই অবধি পৌঁছালো। তাহলে দিস ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই অ্যান ইলেকট্রন, বাট ইলেকট্রন অ্যাকচুয়ালি ট্রাভেলড দিস ডিস্টেন্স। এটাকে, এটাই, এই ইয়ালোটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এই ডিসপ্লেসমেন্ট with respect to time, or displacement divided by time, is known as what? Is known as, এটাকে যদি বলি v, is known as drift velocity. So drift velocity ইলেকট্রন মুভ করছে, ঠিক আছে? এই ড্রিফট ভেলোসিটিতে ইলেকট্রন মুভ করছে মানে সমস্ত রকম ইলেকট্রন গুলো, ফ্রি চার্জ গুলো মুভ করছে। ওকে, সো এই যে মুভমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, দ্যাট ইজ নোন অ্যাজ ইলেকট্রিক কারেন্ট। তো এইবার চলে আসি আমাদের একদম সোজা বাংলায়, যেটা আমাদের টপিকে রয়েছে, ইলেকট্রিক কারেন্টের ডেফিনেশনটা কি হতে পারে। সো কারেন্ট ইজ নাথিং বাট দ্য রেট অফ ফ্লো অফ চার্জ থ্রু any cross section
with respect to unit time বলতে পারো বা time, the rate of flow of charge through any cross section with respect to time। তার মানে এরকম একটা কন্ডাক্টর আছে, তাকে জুম ইন করছি, এরকম হলো, এর একটা ক্রস সেকশন ধরে নিচ্ছি এইরকম, এইরকম একটা ক্রস সেকশন। ক্রস সেকশন কিরকম হবে? সিলিন্ডারের ক্রস সেকশন সার্কুলার। তার মানে ধরে নাও পুজোর সময় তোমরা কোনো একটা প্যান্ডেলে ঢুকছো, তার সামনে গেট লাগানো রয়েছে, একটা বাঁশের গেট, পিছনে প্রচুর লোক। এবার কি করলো, যে ক্লাব কর্তৃপক্ষ আছে সে বাঁশটাকে তুলে দিল, ঠিক দেখলো একটা নির্দিষ্ট 30 সেকেন্ডের জন্য, তার মধ্যে যতজন আছে হুড়মুড় করে তোমরা ঢুকলে, তারপর আটকে দিল, আবার সেটা তুললো, আবার আটকে দিল। সুতরাং সেই টাইমের মধ্যে, সেই যে 30 সেকেন্ডের মধ্যে কতগুলো মানুষ ভেতরে ঢুকলো, এইটাই হচ্ছে রেট অফ ফ্লো। সেরকমই এই ক্রস সেকশনের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে কতগুলো ইলেকট্রন পাস করছে বা চার্জ পার্টিকেল পাস করছে, সেটাই। সুতরাং কারেন্টকে লেখা যায়, কারেন্টের সিম্বল, দিস ইজ দ্য সিম্বল অফ কারেন্ট, ইজ ইকুয়ালস টু কিউ বাই টি। ওকে, অ্যাকচুয়ালি ইট ইজ ডেল্টা কিউ বাই ডেল্টা টি। ডেল্টা টি টাইমে ডেল্টা কিউ চার্জ যদি পরিবাহিত হয় কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে, তাহলে সেই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কত কারেন্ট পরিবাহিত হচ্ছে? আই কারেন্ট। এটার আরেকটা জিনিসও করা যায়, দ্যাট ইজ আই, দিস ইজ আই অ্যাকচুয়ালি অ্যাভারেজ। তোমাদের তো আগেও বলেছি অ্যাভারেজ কিভাবে, তাহলে আই ইনস্ট্যান্টেনিয়াস কিরকম হতে পারে? দ্যাট ইজ ডি কিউ বাই ডেল্টা টি, ডি কিউ বাই ডিটি, তার মানে rate of flow of charge with respect to time, or delta q equals to I into dt, এটাও লেখা যায়। সুতরাং ডেল্টা কিউ, এবার ডি কিউ ইকুয়ালস টু আই ডিটি, সুতরাং ডেল্টা কিউ ইজ হোয়াট? ইন্টিগ্রেশন অফ আই ডিটি। এই হচ্ছে আমাদের কারেন্ট এবং চার্জের মধ্যে সম্পর্ক। আমি একটা ছোট্ট ভুল করেছি, সেটা হচ্ছে এটা অ্যাভারেজ নয়, এটা আই ইনস্ট্যান্টেনিয়াস। আমরা আগেও পড়েছি সমস্ত ভেলোসিটির ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে ভেলোসিটি ইকুয়ালস টু ডিএক্স ডিটি, এটা কি? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। আর ভেলোসিটি ইকুয়ালস টু ডেল্টা এক্স বাই ডেল্টা টি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি এক্স টু মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান, এটা অ্যাভারেজ। আর ওপরটা কি? ইনস্ট্যান্টেনিয়াস, মানে সেই মুহূর্তে 2th সেকেন্ডে কত ভেলোসিটি, সেটা হচ্ছে ভি ইনস্ট্যান্টেনিয়াস। আর 2 সেকেন্ড ধরে কতটা, দ্বিতীয় মানে দ্বিতীয়তম সেকেন্ডে কত ভেলোসিটি, আর 2 সেকেন্ড ধরে কতটা, 2 সেকেন্ড ধরে হচ্ছে অ্যাভারেজ, দ্বিতীয়তমতে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। সেরকমই আই ইনস্ট্যান্টেনিয়াস ইজ ডি কিউ বাই ডেল্টা টি। তো চলে আসি, অবশ্যই এখানে যেহেতু চলে আসলাম, তাহলে এবার আমরা এটার ইউনিটটা দেখে ফেলি। হোয়াট ইজ দ্য ইউনিট অফ কারেন্ট? ইউনিট অফ কারেন্ট ইজ মেজার্ড অ্যাজ অ্যাম্পিয়ার। সো এসআই ইউনিট অফ কারেন্ট, তোমরা আগেও পড়েছো এফ ট্রিপল এর ক্লাসে, তবে তাও একবার ঝালিয়ে নেওয়ার জন্য দেখে নাও। SI unit of current is known as ampere. Okay, so what will be the definition of 1 ampere? Define 1 ampere কি হবে বলো? এটা যদি কোয়েশ্চেন আসে, 1 ampere দুটো ডেফিনেশন আছে, একটা ম্যাগনেটিক ফিল্ডের একটা অ্যাপ্রোচ থেকে আসে, ওটা তোমাদের নেই। আপাততর জন্য কি হতে পারে, আমি কি বলেছিলাম সবসময়, I equals to Q by T, এটা যদি হয়ে থাকে তাহলে 1 অ্যাম্পিয়ার বার করতে হবে, এইদিকে 1 আর এইদিকে কি হবে 1 SI ইউনিট অফ কিউ। কিউ এর SI ইউনিট কি? কুলম। টাইমের SI ইউনিট কি? সেকেন্ড। সুতরাং 1 কুলম বাই 1 সেকেন্ড, 1 second will be something like 1 ampere. So we can tell that, আমরা এটা বলতে পারি যে কোনো একটি কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি 1 কুলম চার্জ 1 সেকেন্ডের মধ্যে পরিবাহিত হয়, তাহলে সেই কন্ডাক্টরের মধ্যে দিয়ে বলা হবে 1 অ্যাম্পিয়ার কারেন্ট পরিবাহিত হচ্ছে। So if 1 coulomb charge flows through a conductor per unit second, then we say conductor is
conducting 1 ampere current. Got it? খুব সোজা ব্যাপার। এই হচ্ছে আমাদের ব্যাপার। তার মানে 1 ampere is also nothing but 1 coulomb per second। বুঝতেই পারা গেল, খুব সহজ কথা। ঠিক আছে, এরপর মিলি অ্যাম্পিয়ার হয়, মেগা অ্যাম্পিয়ার হয়, ন্যানো অ্যাম্পিয়ার। ওকে, এরকম হয়। সাধারণত মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার এগুলোই আমরা দেখে থাকি। অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার এগুলো হচ্ছে ইউজুয়াল ইউজ অফ দ্য ইউনিটস। মাইক্রোতে হলে কি হবে 10⁻⁻6, মিলিতে হলে কি হবে 10⁻³ তোমরা সেটা জানো। ওকে, তাহলে আচ্ছা, এইবার একটা টপিক পড়াবো তোমাদের সিলেবাসের মধ্যে, বইয়ের মধ্যে খুব ক্লিয়ারলি লেখা নেই, বাট আমাদের সেটা ইউজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ কারেন্ট আর কোয়ান্টাইজেশন অফ চার্জ। ঠিক আছে, খুব সহজ। কোয়ান্টাইজেশন, দুখানা কিউ লিখলাম, দ্য কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন এইরকম স্পেলিং, যাই হোক দেখে নিও স্পেলিংটা। কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ বলতে কি বোঝায়? কোনো একটা পরিবাহীর মধ্যে বা কোনো একটা বস্তুর মধ্যে কতটা পরিমাণ চার্জ থাকতে পারে। এক নাম্বার কথা, একটা ইলেকট্রনের চার্জ কত? চার্জ অফ অ্যান ইলেকট্রন, নিশ্চয়ই পড়েছো, চার্জ অফ অ্যান ইলেকট্রন কি হবে? QE equals to -1.6 into 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। সো আমি লিখতে পারি দ্য অ্যামাউন্ট, এখানে কোয়ান্টাইজেশন অ্যামাউন্ট অফ চার্জ in any object is multiple in integer multiple of electronic charge। এটা তোমরা পড়েছো এই টপিকটা? The amount of charge in any object is integer multiple of electronic charge. That means Q of any object is nothing but n into electronic charge, where n is equals to electronic charge, মানে সেই চার্জটা কিন্তু মাইনাস হবে এমন কোনো কথা নেই, পজিটিভও হতে পারে। ঠিক আছে, ইলেকট্রনিক চার্জ বলছে দ্য অ্যামাউন্ট অফ চার্জটাকে বোঝানো হচ্ছে। সো কিউ ইকুয়ালস টু এনই, আর এখানে এন কি, +-1 +-2 +-3 ডট ডট ডট। দ্যাট মিনস আমরা কোনো একটা বস্তুকে ধরো একটা চার্জ দিচ্ছি, কিউ চার্জ, এর ফলে এটা কোনো একটা কন্ডাক্টর প্লাস 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 এরকম চার্জ হয়ে গেল। এই চার্জটা কখনোই এরকম হতে পারবে না যে সেটা 2 বাই ধরো 5/8 ইন্টু 1.6 ইন্টু 10⁹ ইলেকট্রনিক চার্জ, এটা পসিবল না। কি পসিবল? তার মানে সব থেকে স্মলেস্ট অ্যাভেলেবল চার্জ ইজ অ্যান ইলেকট্রন। তুমি আইদার কোনো একটা বস্তুকে একটা ইলেকট্রন, দুটো, তিনটে এগুলো ইলেকট্রন দিতে পারবে, বাট কখনোই 3.5 ইলেকট্রন, 4.25 ইলেকট্রন, বা 4.5, 4.25, 4.5, 4.1, 4.2 এই যে পয়েন্ট ডেসিমাল ভ্যালুওয়ালা কোনো রকমের চার্জ দিতে পারবে না। কেননা electron is a fundamental particle. Electron is up to this time আমরা এখন অবধি তাই জানি fundamental particle. Electron is a fundamental particle এবং and it can't be divided and can't be divided, fundamental particle. প্রোটন কিন্তু ডিভাইড করা যায়, সেটা আমি আগেও তোমাদের বলেছিলাম। প্রোটন ইজ নট ফান্ডামেন্টাল। প্রোটন তৈরি হয় 3টে কোয়ার্ক দিয়ে। ঠিক আছে,
আমি মনে হয় ভুলে গেছি, তাও আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক এরকম তিনটে কোয়ার্ক দিয়ে করা হয়। সেখানে আপ কোয়ার্ক, এটাকে বলে আপ কোয়ার্ক, এক ধরনের ফান্ডামেন্টাল পার্টিকেল। কিন্তু এই আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক এইগুলো একা পাওয়া যায় না, তারা একসাথে থাকে, আমরা কোনো ডিভাইড করতে পারি না। আপ কোয়ার্কের চার্জ 2/3 ইলেকট্রনিক চার্জ, ঠিক আছে। কিন্তু কোয়ার্কে ফান্ডামেন্টাল নেচারে এক্সিস্ট, সিঙ্গেল অবস্থায় এক্সিস্ট করতে পারে না। আমরা থিওরিটিক্যালি পেয়েছি এবং এক্সপেরিমেন্টালি বুঝতে পেরেছি যে তিনটে কোয়ার্ক দিয়ে প্রোটন তৈরি, বাট কখনো নেচারের মধ্যে সিঙ্গেল অবস্থায় এক্সিস্ট করতে পারে না, হোয়ার অ্যাজ অ্যান ইলেকট্রন ক্যান। সো তার মানে আমি এখান থেকে বলতে পারি I ইকুয়ালস টু Q by T, charge by time, and Q equals to NE by T। বোঝা গেল? তো কোনো একটা ইলেকট্রনের মধ্যে দিয়ে কতগুলো ইলেকট্রন গেল বা ইলেকট্রনের সমান পজিটিভ চার্জ গেল, সেটা হচ্ছে কারেন্ট। এবার ইলেকট্রনের সমান পজিটিভ চার্জ বলতে বোঝায় কোনো একটা জায়গায় যদি ইলেকট্রন থাকে, সেখান থেকে ইলেকট্রনটা মুভ হয়ে এদিকে আসলো, কোনো একটা অ্যাটমের ধরো লাস্ট অরবিটে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা মুভ হয়ে উঠে গিয়ে এখানে চলে গেল। তো এই যে ইলেকট্রনের অ্যাবসেন্স অফ ইলেকট্রন, এই ব্যাপারটাকে খানিকটা হোল হিসাবে বলা হয়, হোল। এবং এই হোলের চার্জ হচ্ছে, এটা সেমিকন্ডাক্টর ফিজিক্সে আরো ভালো করে কনসেপ্টটা বলবো, আপাতত একটু শুনে নাও। দিস হোলস হ্যাভ পজিটিভ ইলেকট্রন এনার্জি। তার মানে অনেকটা, মানে এরকম টাইপের একটা কাল্পনিক ধারণা, যে ধরো আমি এক জায়গা ডান দিক থেকে বাম দিকে এগিয়ে যাচ্ছি, তাহলে ডান দিক কোন একটা শূন্যস্থান, একটা আসনের উপর রাখা, এখানে একটা আসন আছে, চেয়ার আর সিংহাসন, আমি এখানে আছি, আমি আস্তে আস্তে সিংহাসনের দিকে এগিয়ে গেলাম। তার মানে এটাকে এইভাবে বলা যে সিংহাসনের ওপরে যে ভ্যাকেন্ট প্লেসটা ছিল, যে আমি যে ছিলাম না সেখানে, সে না থাকা অবস্থাটা বাম দিক থেকে ডান দিকে গেল। আমি যদি ডান দিক থেকে বাম দিকে যাই, তাহলে সেই শূন্যস্থানটা বাম দিক থেকে ডান দিকে গেল। এরকমই ইলেকট্রনটা একদিকে পরিবাহিত হচ্ছে, তার মানে ধরে নেওয়া হয় অপোজিট দিকে কি পরিবাহিত হচ্ছে, একটা হোল, ঠিক আছে। সেই হোলের চার্জ হচ্ছে পজিটিভ। এবং কারেন্ট ফ্লোস ইন দ্য অপোজিট ডিরেকশন অফ ইলেকট্রনস ফ্লো। ইলেকট্রনের এটা অপোজিটে কারেন্ট ফ্লো করে। এটা কি, এটা কি চরম সত্য, চূড়ান্ত সত্য, এরকম ব্যাপার নয়, এটাই কনভেনশন। আমরা এইভাবেই ধরে নিচ্ছি, দিস ইজ অ্যান কনভেনশন। বহুকাল ধরে এই প্রসেসেই চলে আসছে, কারেন্ট ফ্লোটা ধরা হয়েছে ইলেকট্রনের অপোজিটে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আমরা যেমন আগের ছোটবেলা, মানে এই কারেন্ট ফারেন্ট আসার আগে তো জল ফল এগুলো দেখতাম, যে একটা অনেক উঁচু লেভেলের জলে থেকে একটা নিচু লেভেলের জলে জল পড়ে যাচ্ছে, মানে এখানে একটা বাকেট রাখা, এখান থেকে কানেক্ট করে নিচে আরেকটা বাকেট রাখা, তার মানে এখানে যদি জল থাকে সেটা আস্তে আস্তে উঁচু থেকে নিচুতে যাবে, নট নট নিচু থেকে উঁচুতে। তো এই যে উচ্চ বিভব নিম্ন বিভবের এই কথাটা, এই জন্য কনভেনশনালি কারেন্টকে ধরে নেওয়া হয়েছে যে কারেন্ট উচ্চ বিভব থেকে, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে ফ্লো করে, এবং ইলেকট্রন ঠিক তার অপোজিট করে। বোঝা গেল? ওকে। সো তোমরা একটা অঙ্ক আমাকে করে দেখিও, মানে পাঠিও। 1 কুলম্ব চার্জ হোল্ডস হাউ মাচ ইলেকট্রন, বা 1 কুলম্ব চার্জ তৈরি করতে হতে কতগুলো ইলেকট্রনকে পাস করতে হতে হবে। সুতরাং আরেকটা এখান থেকে কোয়েশ্চেন, তার মানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যদি ফ্লো করে কোনো কন্ডাক্টরে, সেক্ষেত্রে সেক্ষেত্রে শব্দটা, যদি কন্ডাক্টরে ফ্লো করে, তাহলে কতগুলি ইলেকট্রন 1 সেকেন্ডে ফ্লো করছে।
তার মধ্যে দিয়ে। ওকে, এই অঙ্কটা আমাকে করে বলো। ওকে, খুব সহজ। জাস্ট কিউ এর জায়গায় লিখবো 1 কুলম, এখানে এন আর এখানে আর ই হয়। কিউ এর জায়গায় থাকবে 1 কুলম, এন তো এন থাকবে, ধরে নিচ্ছি এতগুলো সংখ্যক এন সংখ্যক ইলেকট্রন ফ্লো হচ্ছে, এবং এখানে থাকবে 1.6 ইন্টু 10⁻⁻19। ওকে, মাইনাসটা লিখতেও পারো, নাও লিখতে পারো। মাইনাস টু ডিফাইন কি, যে এটা নেগেটিভ চার্জ না পজিটিভ চার্জ, যেটাও কিনা আমাদের একটা কনভেনশন। এটা পরম সত্য নয়, কনভেনশন। আমরা ধরে নিয়েছি ইলেকট্রন যদি মাইনাস হয় তাহলে প্রোটন প্লাস, সেই জন্য এটাকে মাইনাস। সুতরাং মাইনাস সাইনটা আমার লাগবে না নাম্বার জানতে। নেগেটিভ নাম্বারটা এক্সিস্ট, মানে মাইনাস 100টা ইলেকট্রন তো হতে পারে না, এই জন্য মাইনাস সাইনটা আমরা দেবো না। এখান থেকে আমরা এন এর ভ্যালুটা ক্যালকুলেট করে বলবো যে কতগুলো ইলেকট্রন প্রয়োজন 1 কুলম চার্জ তৈরিতে। ওকে, হয়ে গেল। এইবার চলে আসি কারেন্ট টাইপস, টাইপস অফ কারেন্ট। ঠিক আছে, সো টাইপস অফ কারেন্ট কি? টু টাইপস অফ কারেন্ট উই সি, অ্যান্ড আমরা অবশ্যই এতদিন ধরে ছোটবেলা থেকে বড় হওয়ার সময় বহুবার শুনেছি, এবং ইলেকট্রিশিয়ানদের মুখে বাড়িতে নিজেরাও জানি। দ্যাট ইজ, ওয়ান ইজ ডিসি কারেন্ট অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ এসি কারেন্ট। আমাদের যে সাপ্লাই অফিস থেকে যেই কারেন্ট আসে দ্যাট ইজ কাইন্ড অফ এসি কারেন্ট, আর ইকুইপমেন্টকে সেই এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে কনভার্ট করে ইউজ করা হয়। ডিসি কারেন্ট মানে কি? ডিরেক্ট কারেন্ট, ডিরেক্ট কারেন্ট, অর্থাৎ it is unidirectional and non-variable। হ্যাঁ, ভোল্টেজ ড্রপ হলে অনেক সময় ভ্যারি করে অবশ্যই, বাট অ্যাকচুয়ালি ইউনিডিরেকশনাল অ্যান্ড নন ভ্যারিয়েবল। বোঝা গেল? মানে কনসিস্টেন্টলি একটা ডিরেকশনে ফ্লো করতে থাকে। ওকে, মাঝে মাঝে ভ্যারি করবে না, এই শব্দটা আমার লেখা ঠিক হচ্ছে না, এটা জাস্ট ইউনিডিরেকশনাল। ওকে, ইউনিডিরেকশনাল। ওকে, তার মানে একই দিকে ফ্লো করছে। এটাকে যদি আমি একটা গ্রাফ দিয়ে বলি তাহলে তোমরা হয়তো ক্লিয়ারলি ভালো করে স্পষ্টভাবে বুঝতে পারবে। সেটা হচ্ছে, কারেন্ট এই দিকে রাখলাম উইথ রেসপেক্ট টু টাইম। কিরকম কারেন্টটা? কারেন্টটা একদম কনস্ট্যান্ট। কারেন্টটা কিরকম ফ্লো করছে? কনস্ট্যান্ট ফ্লো করছে। অথবা কারেন্টটা ভ্যারি করছে, বাট বাড়ছে আবার কমছে, বাড়ছে আবার কমছে, বাড়ছে আবার কমছে। কিন্তু অল্টারনেটিং কারেন্টটা কি? অল্টারনেটিং কারেন্ট, এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্টটা সোজা বাংলা ভাষায় বলতে যেটাই বোঝা যায় সেটা হচ্ছে, যার ম্যাগনিটিউডটা চেঞ্জ হচ্ছে উইথ টাইম। সো ইটস magnitude is changing with time, and direction reverse হচ্ছে, direction reverses periodically। খুব সহজ ভাষায় বোঝাতে গেলে এইটাই বোঝানো হয়, যে এখানে যদি আবার আমি গ্রাফটা আঁকি, 1 নম্বর কথা, এই যে ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে সেটা অনেক সময় ট্রু, অনেক সময় অপ্রয়োজনীয়, কারণ ম্যাগনিটিউড চেঞ্জিং অর ফিক্সড হতে পারে, বা ডিরেকশন চেঞ্জ হতে পারে। ফিক্সডটা কিরকম? ফিক্সডটা এরকম হবে গ্রাফটা, এই 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 এই, এর মানে হচ্ছে ধরে নাও এটা 2 অ্যাম্পিয়ার আর এটা -2 অ্যাম্পিয়ার। সুতরাং এটা পজিটিভের ঘর, এটা নেগেটিভ, পজিটিভ, এটা নেগেটিভ, আর এখানে সবকটাই পজিটিভ। তার মানে কি হচ্ছে, এখানে যদি আমি ডিসি সোর্সের সিম্বল, আমাদের ডিরেক্ট কারেন্টের বা ডিসি সোর্সের সিম্বল, ডিসি সোর্স এর সিম্বল খানিকটা আমাদের ব্যাটারির মতো, দ্যাট ইজ ব্যাটারি অ্যাকচুয়ালি এইটা। আর এসি সোর্সের সিম্বল, এসি সোর্স সিম্বল ইজ দিস। ওকে, সো আমি যদি কোনো একটা
ইকুইপমেন্ট এখানে আছে ধরো আরসি সার্কিট, এটা আর এটা ক্যাপাসিটর। আরসি সার্কিটে এখানে আমি একটা অল্টারনেটিং কারেন্ট দিয়েছি, সেক্ষেত্রে কারেন্টের ফ্লো একবার এইরকম আর একবার এইরকম এবং ফিক্সড, মানে একবার 2 অ্যাম্পিয়ার এইভাবে আসছে, একবার 2 অ্যাম্পিয়ার এইভাবে যাচ্ছে। আর এখানে কি, এখানে একটা আর দিয়েছি, আর এখানে আমার ব্যাটারি আছে। কারেন্টের ফ্লো এদিক থেকে এই দিকেই হবে অলওয়েজ, এদিক থেকে এই দিকেই কারেন্টের ফ্লো অলওয়েজ হবে। সেটা হয়তো বাড়তে পারে, মানে জিরো থেকে যদি কারেন্টটা এরকম নেচারের হয়, ধরো কারেন্ট ইকুয়ালস টু আই নট সাম ফিক্সড ভ্যালু ইন্টু টি স্কোয়ার প্লাস ওয়ান, এরকম টাইমের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ হতে পারে, বা কমতেও পারে। এখানে যেমন দেখাচ্ছি বাড়লো তারপরে কমলো, বাড়লো তারপর কমলো, ঠিক আছে, কিন্তু ইউনিডিরেকশনাল। আর এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কমবে বাড়বে, তাও হতে পারে, ফিক্সডও থাকতে পারে, কিন্তু ডিরেকশন চেঞ্জ করবে, এরকম টাইপের। তার মানে এখানে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। এই ক্ষেত্রে কি ছিল, ফিক্সড টোটাল টাইম জুড়ে একটা টি সময় ধরে ধরো ফিক্স, তারপর আবার একটা নেক্সট পার্টে টি সময় ধরে ফিক্স। সুতরাং বুঝতে পারছো এই টোটালটা একটা সাইকেল এবং একটা পিরিয়ড, যেহেতু বলেছি পিরিয়ডিক্যালি চেঞ্জ হচ্ছে, মানে এই যে পিরিয়ডটা এটা বারবার রিপিট হচ্ছে, তাই তো। এখানে তাই বলতে পারি এইটুকু পিরিয়ড, এইটুকু হচ্ছে তার পিরিয়ড, এইটুকু পিরিয়ড, এটা বারবার 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 রিপিট হচ্ছে, বাড়ছে কমছে বাড়ছে কমছে, এখানেও বাড়ছে। এখানে ফার্স্ট ছবিটায়, 1 নম্বর ছবিটায় ফিক্সড 2 অ্যাম্পিয়ার, এইভাবে গেল সাট করে 2 অ্যাম্পিয়ার পিছন দিকে, এই কমাটা নেই, ডিসকন্টিনিউয়াস গ্রাফ। আর এটা কন্টিনিউয়াস গ্রাফ। সো এসি সোর্স সবসময় আমরা এইভাবে ডিসি সোর্সটাকে ডিফাইন করি, টাইমের রেসপেক্টে চেঞ্জ হতে পারে, বাট একটা ডিরেকশনে থাকবে। আর এসি সোর্স আমাদের এইভাবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে হাউস হোল্ড কারেন্ট যেটা হয় সেটা হয় আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি, এইভাবে ডিফাইন করা হয় এসি সোর্সের কারেন্টটাকে। সাইন ওমেগা টি বুঝতেই পারছো, এটা দেখতে সাইন কার্ভের মতো, সো সাইন কার্ভের মতো এটা চেঞ্জ করে। হোয়াট ইজ আই নট, আই নট হচ্ছে একটা ফিক্সড ভ্যালু, I naught fixed value. What is omega? Omega is 2 pi by t, angular frequency. যে কতটা স্পিডে বা কতটা ঘন ঘন বা 1 সেকেন্ডে কতবার চেঞ্জ করছে সেটার ডিরেকশন। টি ইজ হোয়াট, টাইম পিরিয়ড, মানে একবার চেঞ্জ হতে কতক্ষণ সময় নিচ্ছে, একবার ডিরেকশন চেঞ্জ হতে কতক্ষণ সময় নিচ্ছে। সো এইটা যদি টাইম হয়, এটা যদি আই হয়, সেক্ষেত্রে দিস ইজ ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি ইজ হোয়াট, একটা টোটাল টাইম পিরিয়ড। এইটা হচ্ছে একটা টাইম পিরিয়ড, এই হলো আর এই হলো, ব্যাস, এইটা একটা সাইকেল, এই সাইকেলটা কমপ্লিট হচ্ছে। তো আমরা এইভাবে সেটাকে ডিফাইন করি, অল্টারনেটিং কারেন্ট, বোঝা গেল। অ্যান্ড টি ইজ টাইম পিরিয়ড, ওমেগা ইজ টি পাই বাই টু। আর এখানে টিটা দেওয়া আছে, এই স্মল টিটা কি, স্মল টিটা হচ্ছে কোনো একটা ইনস্ট্যান্ট সময় কারেন্টের ভ্যালু। সো এই টি এর ভ্যালু যা খুশি হতে পারে তার উপর ডিপেন্ড করবে। ওকে, সো দিস ইজ আ লিটল বিট ইনফো অ্যাবাউট এসি কারেন্ট অ্যান্ড ডিসি কারেন্ট। এবং এই যে এসি কারেন্ট ডিসি কারেন্টে তোমরা যেটা করবে, এসি অ্যান্ড ডিসি কারেন্টের ডিফারেন্সটা লিখে রাখবে। এখানে পড়ানোর মতো তেমন কিছু নেই, কয়েকটা জিনিস আছে কেন এসি ইউজ করা হয় ডিসি ইউজ করা হয় না। আহ, তারপর এমনি তো বুঝতেই পারছো ডিসির কোনো ফ্রিকোয়েন্সি নেই। এখানে যেমন একটা ফ্রিকোয়েন্সি আছে, কি ফ্রিকোয়েন্সি এর, ওমেগা ইকুয়ালস টু কি হয়, 2 পাই এন, ওয়ার এন ইজ ফ্রিকোয়েন্সি, মানে কত ফ্রিকুয়েন্টলি ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, মানে এইভাবে বারবার বারবার 1 সেকেন্ডে 50 বার চেঞ্জ হয়ে গেল, নাকি 1 সেকেন্ডে 5 বার চেঞ্জ হলো, কারেন্টের ডিরেকশন তার উপরও ডিপেন্ড করে। মেনলি আমাদের রেজিস্টিভ সার্কিট যেগুলো আছে সেখানে আমরা খুব একটা পার্থক্য লক্ষ্য করতে পারি না, কিন্তু যেখানে কন্ডাক্টর আছে, যেখানে ক্যাপাসিটর আছে এবং ইন্ডাক্টর আছে, সেখানে এগুলো খুব স্পষ্টভাবে বোঝা যায় এবং এসি কারেন্টের এফেক্ট রয়েছে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের কারেন্ট কি জিনিস এবং তার টাইপসটা একটা হালকা আইডিয়া। এবার আমরা কোথায় চলে আসবো, রেজিস্ট্যান্স অ্যান্ড ইটস ইউনিটস। তো বিফোর স্টাডি অ্যাবাউট রেজিস্ট্যান্স,
রেজিস্ট্যান্সের ব্যাপারে পড়তে হলে আগে রেজিস্ট্যান্সের সোর্স কোত্থেকে আসলো এবং কি ব্যাপারটা সেটা জানার জন্য উই নিড টু আন্ডারস্ট্যান্ড ওহমস ল। নিশ্চয়ই তোমরা ওহমস লটা পড়েছো। কি বলেছে ওহমস ল? যদি কোনো একটা পরিবাহীর এক প্রান্তে বিভব বা পোটেনশিয়াল ভিএ, আরেক প্রান্তে ভিবি, তাহলে ভিবি যদি ভি এর থেকে বড় হয়ে থাকে সেক্ষেত্রে এই দিকে একটা কারেন্ট ফ্লো হবে এবং সেই কারেন্টের পরিমাণ কি হবে? এই যে ভিবি মাইনাস ভিএ এর উপর ডিপেন্ড করবে। এটাই ওহমস ল। ওহমস ল সব জায়গায় লেখা থাকবে ভি প্রপোর্শনাল টু আই অথবা ভি ইকুয়ালস টু আই আর, বাট ওহমের স্টেটমেন্টটা তোমরা ভালো করে খেয়াল করবে যে এইটা ঠিক স্টেটমেন্টটা নয়, যদিও ম্যাথমেটিক্যালি দে আর কারেক্ট, বাট flow of a current in a conductor is directly proportional to the potential difference across it. So flow of current in a conductor is directly proportional to sorry, directly proportional to the potential difference across it. And তার আগে কি লিখতে হবে? ফ্লো অফ কারেন্ট ইন আ কনস্ট্যান্ট আউটসাইড অ্যাটমসফিয়ার। তার মানে এখানে লিখতে হবে তার আগে একটা ইম্পর্টেন্ট লাইন, ইন আ কনস্ট্যান্ট আউটসাইড অ্যাটমসফিয়ার অথবা ইন কনস্ট্যান্ট আউটসাইড ফ্যাক্টরস লাইক কি টেম্পারেচার হ্যাভ টু বি কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে তখনই আমার ওহমস লটা কাজ করবে, কারণ টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে আমাদের একটি জিনিস চেঞ্জ হয়, সেইটা কোন জিনিস আসছে। সুতরাং আমি এখানে বলতে পারি আই প্রপোর্শনাল টু ডেল্টা ভি, আর ডেল্টা ভি কে আপাততর জন্য ভি নেওয়া হচ্ছে কারণ সাপোজ ভি এ ইকুয়ালস টু 0 আর ভি বি ইকুয়ালস টু বি, এইভাবে ধরে নেওয়া হচ্ছে, আমরা ব্যাটারির ক্ষেত্রে দেখেছি। সুতরাং আই ক্যান রাইট আই প্রপোর্শনাল টু ভি, so I equals to some constant into V, and that some constant is represented by 1 by R, or I equals to some G into V, where so from here I can write V equals to IR, or here I equals to GV. Okay, there is another Ohm's law, that is J equals to sigma into E. তোমাদের পড়ার দরকার নেই এখন, ওটা ভেক্টর সিম্বল। So here R is known as resistance of a conductor at constant at a specific temperature. বোঝা গেল? আর এখানে জিটা কি? জিটা হয়ে গেল ঠিক তার উল্টো, দিস ইজ নোন অ্যাজ রেজিস্ট্যান্স, দিস ইজ নোন অ্যাজ কন্ডাক্টেন্স। ওকে, অ্যান্ড দিস ইজ অলসো টেম্প কনস্ট্যান্ট থাকলে তবেই হবে, ফিক্সড। ওকে, সো রেজিস্ট্যান্সের দিস ইজ দ্য সোর্স অফ দ্য idea of the resistance, but what is the source? শুরুতেই যে পড়লাম কি, কোন একটা কন্ডাক্টর আছে, তুমি ধরো না তুমি এখানে অনেক মানুষ রয়েছে এখানে, এই মানুষগুলোকে ভিড় ঠেলে তুমি এগিয়ে যাচ্ছ, এইভাবে এগোবে। সুতরাং এই মানুষগুলোর দ্বারা তুমি কি হবে? বাধা প্রাপ্ত হবে, কেউ ঠেলবে, কেউ ধাক্কা দেবে, কেউ টানবে। সেরকমই এই যে কার্নেল পয়েন্ট গুলো আছে, এই যে কার্নেল পয়েন্ট তখন দেখালাম, এখানে বিভিন্ন কার্নেল পয়েন্ট রয়েছে, তার মধ্যে দিয়ে একটা ইলেকট্রন কে এগিয়ে যেতে হবে, সে তখন কি করছে? ধাক্কা খাচ্ছে এইভাবে। এক তো মোশনের সামনে আজ কে আছে? ইলেকট্রিক ফিল্ড রয়েছে এই দিকে,
আর ওপর দিকে ইলেকট্রনের ওপর কি হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ফোর্স ইকুয়ালস টু মাইনাস ই ইন্টু ই। এই ফোর্সটা ইলেকট্রনের ওপর অ্যাপ্লাই করে ইলেকট্রনটা এগিয়ে চলছে, তাই তো? এবার এই ইলেকট্রনটা এগিয়ে চলার জন্য তার উপর ফোর্স থাকার জন্য সে যে যাচ্ছে, প্লাস এই যে আমার যে কার্নেল পয়েন্ট, এটা একটা পজিটিভ ইন নেচার, তো ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে, তাই ইলেকট্রনও ডাবল দুটো ফোর্স ফিল করছে, একটা ইলেকট্রিক ফিল্ডের, আরেকটা আমাদের এই কার্নেল পয়েন্টগুলো এগিয়ে যাচ্ছে, কিন্তু তার মোমেন্টামের জন্য সে কোলাইড করছে এবং তারপর আবার লুজ করছে এনার্জি, আবার গেইন করছে, আবার কোলাইড করছে, লুজ করছে, গেইন করছে, কোলাইড করছে। দুটো কলিশনের মধ্যে এই টাইম গ্যাপটাকে বলা হয়, টাইম বিটুইন টু কলিশন ইজ নোন অ্যাজ রিল্যাক্সেশন টাইম। দরকার নেই, এক্সট্রা বলে দিলাম, রিল্যাক্সেশন টাইম বলে। আর এই পাথ ডিস্টেন্স বিটুইন টু কলিশন ইজ নোন অ্যাজ ফ্রি পাথ। ঠিক আছে, ল্যামডা দিয়ে ডিনোট করা হয় ফ্রি পাথকে, আর রিল্যাক্সেশন টাইমকে টাও দিয়ে ডিনোট করা হয়। তো এর উপরই ডিপেন্ড করে অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টর আর কন্ডাক্টরের ক্ষেত্রে যে রেজিস্ট্যান্সটা কিরকম হবে। এই যে বাধা পাচ্ছে, দিস ইজ দ্য সোর্স অফ রেজিস্টিভিটি বা রেজিস্ট্যান্স অফ ইন আ কন্ডাক্টর। সো বোঝা গেল? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এইবার আমরা রেজিস্ট্যান্সটা একটু ছোট করছি লেখাগুলো। এইবার রেজিস্ট্যান্সের ইউনিট ফিউনিট গুলো যেগুলো হাবিজাবি কাণ্ড আছে গল্প, সেটা দেখুন। সো রেজিস্ট্যান্স এসআই ইউনিট কি হবে, আর ইকুয়ালস টু ভি বাই আই, সুতরাং 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার, সুতরাং ভোল্ট পার অ্যাম্পিয়ার, এটার একটা এক্সট্রা নাম আছে, দ্যাট ইজ নোন অ্যাজ ওহম। সিম্বল এই ওমেগা। ওকে, সো এসআই ইউনিট অফ আর ইজ ওহম। না, একটা কথা বলে তোমাদের আগেও বলেছি, ইফ ভি চেঞ্জেস then r if v changes or I changes, r do not change. Changing of voltage is adjusted by changing of current. ভোল্টেজ আর কারেন্ট নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে, কেউ কমলে আরেকজন কমে যায়, কেউ বাড়লে আরেকজন বেড়ে যায়, কিন্তু রেজিস্ট্যান্স ডু নট চেঞ্জ, রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে না। ওকে, সেরকমই রেজিস্ট্যান্সের এখানে ওহম ভ্যালু থাকলে জি এর ইউনিট কি, এসআই ইউনিট, খুব মজার এটা, সেটা হচ্ছে উল্টো, এম এইচ ও, মো, and it is defined as this. Okay, so this is the case. এইবার আমরা কয়েকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং রেজিস্ট্যান্স। তার মানে রেজিস্ট্যান্স যেহেতু ভোল্টেজ আর কারেন্ট দিয়ে ডিপেন্ড করে না, কিছু তো ফ্যাক্টর রয়েছে। সো ফ্যাক্টরস এফেক্টিং রেজিস্ট্যান্স। ওকে, একটা এক্সপেরিমেন্ট হয়েছিল অনেকদিন আগে, এরকম ভাবে এক্সপেরিমেন্টটা খানিকটা এরকম, এই এই ওয়্যার, এবং এইখান দিয়ে এরকম একটা র্যান্ডম ওয়্যার রাখা আছে, এখান দিয়ে একটা ভোল্টেজ সোর্স, আর এখান থেকে গিয়ে আরেকটা আছে, এখানে একটা কি পয়েন্ট রাখা থাকে, এই কি, এই কিটা মুভেবল, মুভ করা যায়, ঠিক আছে। আর এখানে অ্যামমিটার কোথায় রাখা হয়, অ্যামমিটার দিয়ে কি মেজার করা হয়, অ্যামমিটার মেজার্স, অ্যামমিটার দিয়ে কারেন্ট মেজার করা হয়, আর ভোল্ট মিটার দিয়ে ভোল্টেজ মেজার করা হয়। ওকে, সো এখানে আমি একটা অ্যামমিটার বসাবো, এখানে একটা অ্যামমিটার বসানো হলো, আর এখানে কি করা হলো, এখানে অ্যাক্রসে একটা ভোল্ট মিটার বসানো হলো প্যারালালে, এবং এই কিটা, যে তীর চিহ্ন মার্কা কিটা, এইটা বারবার নাড়ানো যায়। তো এটা যখন আমি নাড়াচ্ছি, প্রথমে কতটুকু লেন্থ, কাজ হচ্ছে এইটুকু হচ্ছে লেন্থ রেজিস্ট্যান্সের, একটা আমি ভোল্টেজ আর তার করসপন্ডিং এটা কারেন্ট পাচ্ছি। আবার কি করলাম, যেই চেঞ্জ করলাম, আবার এখানে দেখো ভোল্টেজ আর কারেন্টটা তো ফিক্সড, ঠিক কিনা, ভোল্টেজ আর কারেন্টটা ফিক্সড,
তো আমি যখনই ভোল্টেজ আর কারেন্টটা চেঞ্জ করছি আমি একটা অনেকগুলো ডেটা সেট পাচ্ছি। যেমন এখানে 1 অ্যাম্পিয়ার যদি কারেন্ট হয় তার জন্য ভোল্টেজ ধরে নাও আমার 2 ভোল্ট থাকলে 1 অ্যাম্পিয়ার, 3 ভোল্ট থাকলে আমার আহ, এখানে 4 ভোল্ট থাকলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, 6 ভোল্ট থাকলে 3 অ্যাম্পিয়ার কারেন্ট, এরকম করে আমি পাচ্ছি। তো এখান থেকে একটা ভ্যালু পেলাম, বাট অ্যাজ আই এম চেঞ্জিং দ্য লেন্থ এই এক্স্যাক্ট অ্যামাউন্টটা এইভাবে করে বাড়ছে না যখন কিনা রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট ছিল। তার মানে আমার এই ডেটাটা ভুল হয়ে যাচ্ছে এখানে। এখন আর আমি দেখছি না যে ভি প্রপোর্শনাল টু আই থাকছে না যখনই আমি লেন্থ চেঞ্জ করছি কন্ডাক্টরে। দ্যাট মিনস সামথিং ইজ চেঞ্জিং, অ্যান্ড দ্যাট সামথিং ইজ আর ইজ চেঞ্জিং। ঠিক আছে, সো লেন্থের সাথে আর চেঞ্জ করছে এবং এক্সপেরিমেন্ট করে দেখা গেল রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ আ কন্ডাক্টর। সিমিলারলি আমি এবার কি করলাম, এই যে ওয়্যারের জায়গায়, এই জায়গায় এবার আমি এর থিকনেসটাকে বাড়িয়ে দিলাম, এটাকে আরো মোটা করে দিলাম, মোটা ওয়্যার করে সেম এক্সপেরিয়েন্টটা উইথ এ থিক ওয়্যার করলাম, থিক কপার ওয়্যার বা যে কোনো ওয়্যারের মাধ্যমে থিক করে দিলাম এবং তার মাধ্যমে করলাম। দেন উই সি দ্যাট রেজিস্ট্যান্স ইজ রিডিউসিং। কিভাবে রিডিউস করছে? রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর। দিস ইজ লেন্থ অফ দ্য কন্ডাক্টর and this is cross sectional area of the conductor. এই দুটোর উপর ডিপেন্ড করছে, প্রোভাইডেড হোয়াট, টেম্পারেচার ফিক্সড, টেম্পারেচারে কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, সুতরাং কম্বাইনিং দিস টু উই ক্যান রাইট রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু লেন্থ বাই এ। নাও টু গেট রিড অফ প্রপোর্শনালিটি সাইন কি করতে হয় আমাদের, একটা কোনো কনস্ট্যান্ট আনতে হয়, সেই কনস্ট্যান্টটাকে ডিনোট করা হয় রো দিয়ে, অ্যান্ড দিস কনস্ট্যান্ট ইজ নোন অ্যাজ রেজিস্টিভিটি। এটা কি লেন্থ আর এরিয়ার উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ডস অন মেটেরিয়াল অ্যান্ড অলসো টেম্পারেচার, বা আপাতত ডিপেন্ডস অন মেটেরিয়াল, কি ধরনের মেটেরিয়াল ইউজ হচ্ছে, নাম্বার অফ ইলেকট্রন সেখানে কি, টেম্পারেচার বাড়ার সাথে সাথে সেই ইলেকট্রনের ভাইব্রেশন গুলো বা ইলেকট্রনের ভেলোসিটি, কাইনেটিক এনার্জি, এগুলো কিভাবে ইনক্রিজ করে, বিভিন্ন ফ্যাক্টরের উপর রো ডিপেন্ড করে কোন একটা কন্ডাক্টরের, তাদের কলিশন মানে মিন ফ্রি পাথটা কতটা বড় বা ছোট, রিল্যাক্সেশন টাইমটা কতটা বেশি, এই সবের উপর ডিপেন্ড করে রো এর ভ্যালু। ওকে, সো দিস ডিপেন্ডস অন মেটেরিয়াল, দিস ইজ নোন অ্যাজ রেজিস্টিভিটি। টপিকটা তোমরা পড়ে ফেলেছো অনেকবার, বাট তাও আমি এটা করাচ্ছি যেহেতু আমাদের সিলেবাসে রয়েছে এবং ফিজিক্সেরটা একটু ইজি রাদার দ্যান এফিতে যেগুলো রয়েছে। সো রো ইকুয়ালস টু আর এ বাই এল, তাই তো? এখান থেকে ডিমেনশন অ্যানালিসিসটা করে ফেলবে, রেজিস্ট্যান্সের ডিমেনশন অ্যানালিসিসটা বার করবে। আর রো এর ইউনিট কি রাখা হয়? রো এর ইউনিট হচ্ছে, বলো, রেজিস্ট্যান্সের হচ্ছে ওহম, এ হচ্ছে একটা এরিয়া তাই মিটার স্কোয়ার বাই মিটার, সুতরাং ওহম মিটার, দিস ইজ দ্য ইউনিট অফ রো বা রেজিস্টিভিটি ইউনিট। Correspondingly, there is another symbol that is known as sigma, which is equals to 1 by rho, and this is known as conductivity. And its unit will be how much? Conductivity কি হতে পারে? Conductivity তাহলে হবে মিটার ওহম ইনভার্স মিটার ইনভার্স। ওকে, আবার অনেকে এই ওহম ইনভার্সটাকে সেইমেন বলে ডিনোট করে। ওকে, সো সিগমা ইজ নোন অ্যাজ কন্ডাক্টিভিটি। সো আমরা মোটামুটি একটা আইডিয়া এখন একটা পেলাম, ঠিক আছে? এরপর যেগুলো করব আরেকটা, এবার আমি প্যারালাল এবং বিভিন্ন রকম কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সে যাওয়ার আগে আমরা যেটা করে নিই সেটা হচ্ছে আমরা আরেকটা ফ্যাক্টর দেখে নিই রেজিস্ট্যান্সের। সো টেম্পারেচার ডিপেন্ডেন্স
of resistance কার of a conductor যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, সেটা কন্ডাক্টর হোক, সেমিকন্ডাক্টর হোক, সুপার কন্ডাক্টর হোক, প্রত্যেকেরই একটা এই কারেন্ট যে কন্ডাক্ট করার সময় কিছুটা না কিছুটা বাধা পাবে, তাহলে তাদের রেজিস্ট্যান্স রয়েছে, কিন্তু সেই রেজিস্ট্যান্সটা কন্ডাক্টরের মতো টেম্পারেচারের সাথে শিফট ডিপেন্ড করে না, তার ডিপেন্ডেন্সিটা অন্যরকম। সো কন্ডাক্টরের ডিপেন্ডেন্সিটা কিরকম, আমরা দেখা গেছে কোনো একটা কন্ডাক্টরের যদি আমি টেম্পারেচারটা রাইজ করি টি ইনিশিয়াল টু টি ফাইনাল, তাহলে রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়ে যায় টি নট থেকে টি ফাইনালে। ঠিক আছে, এবং this change is depends on one initial temperature, sorry, depends on initial resistance and depends on temperature difference। তার মানে এই চেঞ্জটা কার কার উপর ডিপেন্ড করছে, একটা টেম্পারেচার ডিফারেন্সের উপর আর একটা ইনিশিয়াল রেজিস্ট্যান্সের উপর। ইনিশিয়াল রেজিস্ট্যান্সটা যদি বেশি থাকে তাহলে টেম্পারেচার বাড়ার সাথে সাথে ফাইনাল রেজিস্ট্যান্সটা আরো বেশি বেড়ে যায়। টেম্পারেচার ইনক্রিজ, আচ্ছা এটা পরে আসছে, আরো বেশি বেড়ে যায়। তার মানে কিরকম, এই যে ডেল্টা আর, that is nothing but R final minus R initial. Delta R depends on R naught, এটা এক নাম্বার, and delta R depends on T, delta T, where delta T is equals to final temperature minus এটা not দিয়ে বলি initial temperature, I না দিয়ে initial, so this is initial temp বা রুম টেম্প ধরে নাও, আর এটা হচ্ছে ফাইনাল টেম্প। ওকে, সো জাস্ট আ সেকেন্ড। Okay, so delta R, if I add these two, so delta R is proportional to R naught and delta T, right? এইবার কি হচ্ছে, প্রপোর্শনালিটি সাইন তুলতে হলে আমাকে কি করতে হবে, একটা কনস্ট্যান্ট আনতে হবে। সো ডেল্টা আর ইকুয়ালস টু আলফা, এটা কিন্তু প্রপোর্শনালিটি সাইন না, আলফা into R naught delta T, and this alpha is known as temperature coefficient of resistance। ওকে, এটাকে বলা হয় টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, এর একটা পার্টিকুলার ভ্যালু থাকে। সো আমি এখান থেকে বুঝতে পারছি আলফা ইকুয়ালস টু ডেল্টা আর বাই আর নট ইন্টু ডেল্টা টি, বোঝা গেল? সুতরাং এখান থেকে তুমি বুঝতে পারছো এসআই ইউনিট অফ টেম্পারেচার কোফিশিয়েন্ট কি হতে পারে। এসআই ইউনিট অফ টেম্পারেচার কোফিশিয়েন্ট ইজ ওহম ডিভাইডেড বাই ওহম ইন্টু সাম টেম্পারেচারের ডিফারেন্সটা তো আরেকটা টেম্পারেচার হবে, সো কেলভিন, so that is overall Kelvin inverse, that is SI unit, and then CGS will be how much, CGS is degree centigrade inverse. Okay, so this is alpha, and from this equation I can again write RF minus R naught equals to alpha R naught delta T. So RF equals to R naught plus alpha R naught delta T, and from here RF, sorry, and from here I can write RF equals to R naught common 1 plus alpha delta T.
R naught is not actually temperature as 0 degree temperature. অনেক জায়গায় বই থাকবে আর নট হচ্ছে 0 ডিগ্রিতে। 0 ডিগ্রি কি সেন্টিগ্রেড, আর আর নট যদি তোমরা বলো 0 কেলভিনের রেজিস্ট্যান্স, 0 কেলভিনের রেজিস্ট্যান্স কি করে হবে 0 কেলভিনে? 0 কেলভিন মানে কি অ্যাবসলিউট টেম্পারেচার, দ্য মিনিমাম টেম্পারেচার। মিনিমাম টেম্পারেচার রেজিস্ট্যান্স ইনফাইনাইট হবে, কেননা কোনো মলিকিউলের মধ্যে কোনো রকমের এনার্জি থাকবে না, টেম্পারেচার না থাকবে, তারা ভাইব্রেট করবে না, তারা মুভ করবে না। সুতরাং আর নটটা জিরো জিরো কেলভিনের বা 0 ডিগ্রি টেম্পারেচারের রেজিস্ট্যান্স নয়, এটা ইনিশিয়াল। ঠিক আছে, এটা ইনিশিয়াল। So this is the case, and from here I can also write replace the R with what? Rho L by A. So L by A তো চেঞ্জ হচ্ছে না টেম্পারেচারের, যদি আমি ধরে নিই টেম্পারেচারের চেঞ্জের ফলে কোনো ইলংগেশন হচ্ছে, সেক্ষেত্রে জাস্ট একটা সেকেন্ড, হ্যাঁ। God, একটা সেকেন্ড দাঁড়াও, আমার একটু হ্যাং করছে। আহ, ওকে, সো আমরা কি দেখলাম? আর ফাইনাল ইকুয়ালস টু আর ইনিশিয়াল 1 প্লাস আলফা ডেল্টা টি, এই ইকুয়েশনটা দেখলাম। Now if I change it with this R rho F L by A equals to rho naught L by A into 1 plus alpha delta T as R equals to rho L by A, তাই তো? So we get rho F equals to rho resistivity initial 1 plus alpha delta T, and this is how resistivity change in a conductor, that means if delta T increases, that means if TF is greater than TI, then obviously rho F is greater than rho naught. Screen আসছে, rho is greater than rho naught, right? So resistivity or resistance of a, এটা আবার নাম ছিল, conductor increases if temperature increases. বোঝা গেল? আর এইটা করার সময় you have to tell that linear expansion of the wire due to temperature is negligible. ওকে, লিনিয়ার এক্সপানশন অফ দ্য ওয়্যার ডিউ টু দ্য টেম্পারেচার ইজ নেগলিজেবল, কারণ আমরা পড়েছি অলরেডি কোনো একটা রডকে যদি আমি হিট করি তাহলে কি হালকা এক্সপানশন হয়, স্ট্রেস স্ট্রেন তৈরি হয়, তাই না?
এগুলো তো পড়েছি, লিনিয়ার কোফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন সেটাও আলফা, বিটা, গামা। তো এইখানে ধরে নিচ্ছি লিনিয়ার এক্সপানশন হচ্ছে হয়তো, কিন্তু সেটা খুবই নেগলিজেবল। এই জন্য আমরা এল এর ভ্যালুটা ফিক্সড রেখেছি, এল খালি রোটা চেঞ্জ হচ্ছে। সো দিস ইজ দ্য কেস অফ টেম্পারেচার ডিপেন্ডেন্সি অফ রেজিস্ট্যান্স। তাহলে আমরা আপাতত এটুকুই পড়লাম, লেস দিন আমরা কি করব, আর তোমাদেরকে আমি এটা পিডিএফ করে পাঠিয়ে দিচ্ছি। আর তোমরা আমাকে এখনো অবধি বলনি, তোমরা যতদিন না আমাকে গ্রুপে বলবে যে স্যার এই পিডিএফ গুলো বাকি, তাহলে আমি স্পষ্টভাবে পাঠাতে পারবো না, এই জন্য আমার আটকে আছে। যদি তোমাদের পিডিএফ দরকার হয় তাহলে আজকেই আমাকে গ্রুপের মধ্যে টেক্সট করবে যে এত নাম্বার লেকচার থেকে পিডিএফ বাকি আছে, আমার এখানে লেকচারগুলো পর পর রাখা থেকে কোনো কিছু ডিলিট হয়নি, সুতরাং আমি পাঠিয়ে দিতে পারবো। ওকে, সো দিস ইজ ফর দ্য টুডেজ ক্লাস। আজকে যেটা আমরা কারেন্ট ইলেকট্রিসিটিটা স্টার্ট করলাম, নেক্সট দিন আমরা সিরিজ প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সটা দেখব। সো আমাদের কারেন্টটা অনগোয়িং টপিক, সো কারেন্টটাই চলবে, এবং নেক্সট 2-3টে ক্লাসের মধ্যে আমরা আস্তে আস্তে এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করে দেবো। ওকে, সো সিলেবাসটা খানিকটা কমপ্লিট হয়ে যাবে এবং তারপর আরেকটি এক্সাম নেওয়া হবে এর পরের চ্যাপ্টার, তারপরের চ্যাপ্টার কমপ্লিট করানোর পর। সো এগেইন তোমরা টেকমেট চ্যানেলটাকে জয়েন করো, ক্লাসটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং ক্লাস করার সময় 2-4টে কনস্ট্রাকটিভ কমেন্ট করো। যেখানে কোনো ডাউট আছে তোমাদের বা কোনো একটা কোয়েশ্চেন করতে চাও, ছোট্ট কোনো মানে প্রবলেমে আটকে গেছো, সেটা দরকার হলে গ্রুপে পাঠিয়ে বলো যে স্যার এটা একটু, যেহেতু যদি টপিক রিলেটেড হয়, এই অঙ্কটা কিভাবে করব, সেক্ষেত্রে আমিও ক্লাসে করাতে পারি, এবং একটা ইন্টারাক্টিভ যদি সেশন হয় আমারও এনার্জিটা ঠিক থাকে। নয়তো একটা, বুঝতেই পারবে ইউটিউবে কোনো সময় নিজেরা পড়িয়ে দেখো বা অনলাইনে পড়িয়ে দেখো, একটা অদ্ভুত রকম ইন্টারাকশন একটু লেস হওয়ার জায়গা, তো বিশেষ করে ইউটিউবে। গুগল মিটে পড়ালে কি জিজ্ঞেস করা যায়, তাও ইউটিউবে এটা একটা প্রবলেম। তো তোমরা অবশ্যই ইন্টারাক্টিভ ওয়েতে ক্লাস করো, কোনো প্রবলেম সলিউশন করার ইচ্ছা হলে সেটা আমাকে গ্রুপে পাঠিও, এবং কোথাও আটকে গেলে গ্রুপে পাঠিও, এবং নেক্সট ক্লাস কালকেই আছে, তোমরা ইন্টারাক্টিভ হও। ওকে, ক্লাস ভালো লাগলে like, share and subscribe, and tell your friends to join our channel TechMed. And for any other information, 9907318337 এই নাম্বারটায় একটা হোয়াটসঅ্যাপ করবে। সো গুড নাইট।